সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিয়মিত আয়োজন। আপনারা দেখছেন এসিসি প্রেজেন্ট নেক্সট লিডার। আপনারা যে যেখানে বসে আমাদের আজকের আয়োজনটি দেখছেন, আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন এসিসি নেক্সট লিডার আপনাদের জন্য আসলে অনেক 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 তথ্য উন্মোচন করে, যেগুলো আসলে আমাদের জীবনযাত্রায় এবং প্রফেশনাল লাইফে অনেক ইম্প্যাক্টফুল। আর তাই আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকে একেবারে লাইভ যাচ্ছি আমরা, চ্যানেল আর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে। আজকে আমরা কথা বলবো বিপিও ভিত্তিক অ্যাকাউন্টিং পেশার ভবিষ্যৎ নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য তিনজন অতিথি আছেন আমাদের সাথে। অনুষ্ঠানের শুরুতে আগে তাদের সাথে পরিচিত হয়ে নেবো, দেখে নেবো কে আছেন সাথে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্নেহাশিস বড়ুয়া, এফসিএ পার্টনার, স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। স্নেহাশিস বড়ুয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনটিতে। সঙ্গে থাকুন। সঙ্গে আরো Thank যুক্ত you very হয়েছেন much. সিজন, জি আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন সিজন এম চৌধুরী, এফসিসিএ পার্টনার, এইস অ্যাডভাইজারি। সিজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনটিতে আসবার জন্য। Thank you so much. Thank you for having me. আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন এই মুহূর্তে আছেন আমাদের সাথে কামাল উদ্দিন গাজী জিশান, আছেন এসিসিএ কো ফাউন্ডার, কর্মঠ লিমিটেড। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুরুতে যেমনটি বলছিলাম, আমরা বিপিও ভিত্তিক অ্যাকাউন্টিং পেশার ভবিষ্যৎটি নিয়ে কথা বলবো। তাই আমার এবং আপনাদের সুবিধার্থে আমি একটু সংক্ষেপে জেনে নিতে চাইবো অতিথিদের কাছ থেকে, বিপিও আসলে কোন সেক্টরে ইউজ করা হয় মোস্টলি, এবং বিপিওর আসলে ডেফিনেশনটা কি। যদি আমাকে শুরুতেই আমি স্নেহাশিস দার কাছ থেকে শুরু করতে চাইবো, যদি বলতেন। Thank you, Dr. Tazin, for giving me this opportunity. And I'd also like to thank ACCA Bangladesh for inviting me here in this evening to speak with all these professional people, including you. You are also a professional. So, as you have rightly mentioned, like before this call, so এখানে business process outsourcing কে আমরা হয়তো BPO বলছি। So, whatever business process a company have got, একটা company হয়তো আপনার দেখবেন যে অনেকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, তো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিন্তু আউটসোর্স করে দিচ্ছে টু আদার ম্যানুফ্যাকচারার্স। আমরা যদি দেখি আর কি, যে দেন হয়তো আপনি দেখবেন যে সিজান যে কথাটা একটু বলার চেষ্টা করেছিল আমাদের মাঝখানে, যে পেরোল আউটসোর্সিং, যে এমপ্লয়ি গুলো আপনার না, এমপ্লয়ি গুলো বিলংস টু এ থার্ড পার্টি, বাট ইউ আর আউটসোর্সিং দ্য এন্টায়ার পেরোল সার্ভিসেস আপনার ফ্রম এ থার্ড পার্টি। ঠিক সেভাবে আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ বুক কিপার, আমরা যে রেকর্ড কিপিং গুলো করি, আমরা যে রিপোর্টিং গুলো করি, এগুলো কিন্তু কি হয়, মানে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের এই প্রসেস গুলো কিন্তু আউটসোর্সিং হয়। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলাপ করতে চাচ্ছি আর কি, যে বিজনেস প্রসেস আউটসোর্সিং ইন টার্মস অফ অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স। থ্যাংক ইউ আপু। জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার করে উত্থাপন করবার জন্য। প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, যারা আছেন আমাদের সাথে, আছেন চ্যানেলের এসিসিএ প্রেজেন্ট নেক্সট লিডার দেখছেন আমাদের সাথে। আমি এই পর্যায়ে একটু সিজন চৌধুরী ভাইয়ের কাছে চলে যেতে চাইবো, যে জেনে নেই একটু যে বিপিও সেক্টর অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ক্ষেত্রে কিরূপ ভূমিকা রাখতে পারে, এই বিষয়টি যদি কিছু বলতেন। Actually, as the world moves forward, so thank you so much. Firstly, thank you for having me on the show. Thank you, ACCA, for inviting us. ACC, আমাদের আসলে accounting finance, like any other, যেটা দাদা বলেছিলেন যে in terms of business processes, the world is moving towards specialization. এখানে আসলে that is the reason and core for BPO services. যে leave the work to the experts and focus on your own business. তো সেখান থেকে BPO শুরু হয়, and accounting finance requirement সেখান থেকেই আসে। যে if we go back to the 19th century, Adam Smith বলেছিল স্পেশালাইজেশন এন্ড ডিভিশন লেবারের কথা। সেখান থেকেই বিপিওর মূল কনসেপ্টটা আসে, যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স আসলে যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তারাই বেটার বুঝতেছে, তারা লো কস্ট ডেলিভারি দিতে পারছে এন্ড সার্ভিস কোয়ালিটি ডেফিনেটলি হাই কোয়ালিটি দিতে পারছে। তো এটা আসলে দুই এন্ড থেকে শুরু রিকোয়ারমেন্ট আসে। একটা থাকে যে when a company is very young and they can't afford to have a full-fledged finance department, তারা তখন জিনিসটা আউটসোর্স করে দেয়। they get access to experts and also at a cheaper cost. কারণ দেখা যায় যে আপনার যদি একজন আমাদের এখানে কলিগ যারা আছেন তাদের এক্সপার্টিজ লেভেল যদি এক মাসের জন্য তাদের নিতে হয়, যেই ধরনের কস্টটা আসবে that is unjustified. Whereas as a startup হয়তো তার 1 ঘন্টার জন্য এক্সপার্টিজ দরকার একটা প্রফেশনাল স্টাফের জন্য। So from that perspective, BPO আসলে তাদের অনেক কস্ট কমায় আনে। And at the other end of the spectrum, যেসব কোম্পানি খুব
mature হয়ে গেছে, has come to a life cycle where they are operating at full efficiency, সেই ক্ষেত্রে তারা কিছু প্রসেসেস আউটসোর্স করে কস্ট মিনিমাইজেশনের দিকে যেতে পারে। জি, ধন্যবাদ। আমি কামালউদ্দিন গাজী ভাইয়ার কাছে একটু জানতে চাইবো এই বিষয়ে কিছু অ্যাড করতে চান কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আই থিঙ্ক সিজন ভাই এবং স্নেহাশিসদার সাথে আমি অ্যাড করবো এতটুকুই যে কস্ট কমানোর সাথে সাথে এফিসিয়েন্সিটা খুব ইমপ্রুভ হয়, বিকজ আমাদের বিজনেস ওনাররা যেটা মেইন টার্গেট থাকে গ্রোথ এবং প্রোগ্রেস। তো যখন আউটসোর্স একটা ফাংশন চলে যায় তখন একটা হচ্ছে লায়াবিলিটি, দায়িত্ব অথবা রেসপন্সিবিলিটিটা ট্রান্সফার হয়ে যায়, এবং প্রসেস যেহেতু এক্সপার্টরা সেই এরিয়াটা লুক আফটার করে, তো অনেকটা ডেভেলপড ওয়েতে এবং এফিশিয়েন্ট ওয়েতে ওই প্রসেস গুলো অপারেট হয়। এটাই এক্সপেকটেশন ফ্রম দ্য বিজনেস ওনার্স, আউটসোর্সিং করার এটাই উদ্দেশ্য থাকে, এই কারণেই করে থাকে। আচ্ছা, তো আসলে সেটা তো একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে কস্টটা। জি প্লিজ কিছু অ্যাড করতে চান কিনা। হ্যাঁ আপু, আমি একটু জিসানের এই লাস্ট যেটা ছিল এফিসিয়েন্সি বা এই যে কথাটা নিয়ে বলেছে, কারণ ধরেন আপনি যখন একই কাজ মানে একই টাইপের কাজগুলো যখন একটা স্কিল সেট অফ পিপল নিয়ে কাজ করে তখন তারা দে বিকাম ভেরি এফিসিয়েন্ট, কারণ দে আর রানিং দ্য সেম প্রসেস প্যারালালি আর কি। হ্যাঁ, আর ইন্ডিভিজুয়াল একজন যদি ওই কাজটা করে তখন ওই এফিসিয়েন্সিটা পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়। এবং সবচেয়ে যে জায়গায় আপনি দেখবেন, এখন ধরেন আপনি যে বিজনেসে রান করে কেন, বিজনেসের কোর অবজেক্টিভটা কি, আপনি দেখবেন প্রত্যেকে আপনি যে যে জায়গায় কাজ করছেন প্রত্যেকের কাছে কিন্তু টার্গেট থাকছে। আজকে যদি এক্স অ্যামাউন্ট অফ সেলস হয়, আপনি যদি সেলসে যেহেতু কাজ, কালকে টার্গেট হচ্ছে বা আগামী মাসে টার্গেট হচ্ছে ওয়াই নাম্বার অফ সেলসে যাওয়ার জন্য, হয়তো আপনাকে 20% 30% গ্রোথ প্রজেকশন করে দিয়েছে। তো তার মানে কি সেলস ফার্স্ট, কারণ সেলসকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার সাপ্লাই চেইন লাগবে, প্রোডাকশন লাগবে। তো তাহলে কোম্পানির কোর বিজনেসটা কি? বিজনেসটা হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারিং করে মানুষের, তো আউটরিচ করা যদি মেইন উদ্দেশ্য হয় তাহলে আপনি কিন্তু এই যে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স আমরা যেটা আসলে এই আউটসোর্সিং করার কথা বলছি, কোর অ্যাক্টিভিটির মধ্যে অতটুকু করে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ কোরটাকে ফোকাস করার জন্য কিন্তু আউটসোর্সিং করে, যে আমরা নন কোর যে অ্যাক্টিভিটিস গুলো আছে, লেট আস আউটসোর্স দোজ থিং এন্ড লেট আস ফোকাস অন আওয়ার কোর অ্যাক্টিভিটিস বিজনেস। জি, জি, তো থ্যাংক ইউ আপু। তো দ্যাটস মাই না পয়েন্ট। খুবই ভালো দিকে আসলে আমাদের আয়োজনটি আগাচ্ছে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, উত্থাপন করার চেষ্টা করছিলাম যে বিপিও ভিত্তিক অ্যাকাউন্টিং পেশার ভবিষ্যৎটা কি। তো ওই অ্যাকাউন্টিং পেশার মানে বিপিও ভিত্তিক সেই দিকটা মানে বিবেচনা করে ভবিষ্যৎটাতে আমরা যাব। তবে এই মুহূর্তে একটু জানতে চাইবো যে আসলে মুনাফা বিবেচনা করলে বা রাজস্ব এবং ভবিষ্যৎ উন্নয়ন যদি আমরা মাথায় রাখি, সেই ক্ষেত্রে বৈষয়িক বাজারে কি বিপিওর চাহিদা রয়েছে? যদি থেকে থাকে তাহলে সেই চাহিদাটা কি, যদি একটু সিজান ভাইয়ার কাছ থেকে শুরু করতে চাইবো যদি বলতেন। বিপিও সেক্টর ওয়ার্ল্ড ওয়াইড এখন এস্টিমেট হচ্ছে অলমোস্ট $200 বিলিয়ন, higher than $200 billion. Pre-COVID estimates was that by 2025 this would be $400 billion, with an average growth expectancy of about 8% CAGR expected ছিল। কোভিড এর পরে আসলে where this goes একটু difficult to say. Some idea, কিছু মানুষের point of view is that it will get expedited even further as people have become more used to remotely working with people who are not physically in the same office. That might actually push BPO services even further. Or যেটা হয় economic growth এর কারণে অনেক জায়গায় contraction থাকছে, যে economically struggling. In all, যেটা expectation is that because of such a big sector যেটা চলছে $200 billion এর মধ্যে I think last যেটা পড়েছিলাম about 30% is still customer services. So আমরা যেটা ট্রেডিশনালি বাংলাদেশে যেটা বিপিও বুঝে থাকি যে কল সেন্টার সার্ভিসেস অর সেলস সার্ভিস যেটা থাকে, so that's still about 30% followed by HR, and আমি যতটুকু দেখলাম finance and accounting is roughly around 18 to 20% of this $200 billion market. Leader still being India, still leading this from the front. তাদের আইটি সেক্টরে আউটসোর্সিং ও বেশ big volume চলছে. Another recent, Philippines, another country which has very much focused on BPO services as an export and driver of their economy. Philippines GDP almost 30% or export revenue ashe BPO থেকে. So of course the scope is there. Bangladesh context we have that main core requirement, which is cost efficient labor and expertise. এটা আমাদের আছে. So of course, to answer your question, we definitely have the potential to get into this international BPO field. ওয়ান্ডারফুল। সো জিশান ভাই কি কিছু অ্যাড করবেন?
আহ, হ্যাঁ, ধন্যবাদ সিজন ভাই যে স্ট্যাটিস্টিক্স গুলো দিল রাফলি। আসলে এই জিনিসটা মানে সবার এবং ভিউয়ার এবং আমাদের সবার সামনে আসা খুবই জরুরি যে বিজনেস আউটসোর্সিং যে ইন্ডাস্ট্রিটা ইন্টারন্যাশনালি এত প্রাধান্য এবং একটা গ্লোবাল দিকে মুভ করছে, এবং আমাদের নেইবারিং কান্ট্রি স্পেশালি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ফিলিপিন্স যেটা মেনশন করলেন সিজন ভাই, খুব গ্র্যাব করে নিয়েছে। অর্থাৎ ফার্স্ট মুভিং কান্ট্রিজ এর যে ব্যাক অফিস সাপোর্ট, বিভিন্ন দিকে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এটার একটা প্রধান একটা অংশ অনেক ক্ষেত্রে, যে তাদের ব্যাক অফিসটা তারা ইন্ডিয়াতে সেটেল করেছে অথবা শ্রীলঙ্কা অথবা ফিলিপিন্স। তো বাংলাদেশের আলোকে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ইউথ এবং রিসোর্সেস, ম্যান পাওয়ার। আমাদের এখন একটা খুব রেডি একটা ওয়ার্কফোর্স আমরা আছে, একটা জেনারেশন টু কাম যারা অ্যাকাউন্টিং এ খুব এক্সপার্ট, দে আর এবল টু ডেলিভার, কমিউনিকেশন স্কিলও ভালো। তো আমরা যদি এই সেক্টরটাকে এখন ট্যাপ ইন না করি তো উই উইল বি লুজিং আউট অ্যান অপরচুনিটি ফর দ্য ফিউচার। অর্থাৎ এখন বাংলাদেশের যে পরিমাণ বাংলাদেশে অ্যাকাউন্টেন্ট অথবা চাকরি বা ক্ষেত্র আছে, কাজ করার ক্ষেত্র আছে, বিপিও কিন্তু একটা পুরো একটা ইন্টারন্যাশনাল মার্কেট, আমাদেরকে অনেক বড় অপরচুনিটির দিকে ঠেলে দিবে, যেটা আমাদের বাংলাদেশের সরকারের জন্য, ইকোনমির জন্য একটা বুস্টার, বিকজ সেই রেমিটেন্স গুলো সব বাংলাদেশেই আসবে। সো অবশ্যই এটা একটা বড় ক্ষেত্র এবং গ্রোথ, কোনো ইন্ডিকেশন পাচ্ছি না যে এটা কমে যাবে, বরং দিনকে দিন এটা বাড়বে, কিন্তু গ্লোবাল মুভমেন্ট বলছে। জি। স্নেহাশিস দা কিছু অ্যাড করতে চান বিষয়টি? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে সেজান এবং জিসান অলরেডি অনেকগুলো স্ট্যাটিস্টিক্স এর কথা বলেছে। তো আমরা আসলে গ্লোবাল এই বিপিও মার্কেট সাইজ সম্বন্ধে জানি, তার মধ্যে আবার অ্যাকাউন্টেন্টদের আসলে পাইটা মানে শেয়ারটাও কিন্তু সিজান খুব সুন্দর করে বলেছে। তো এটাতে আমি আর নতুন করে অ্যাড করার মতো কিছু নাই। তবে এখানে আমি একটু হোপফুল, কারণ হচ্ছে আসলে যে জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এগিয়ে গেছে, ইন্ডিয়াতে আপনি যদি চিন্তা সিএস মানে টাটা কনসাল্টিং বা ইনফোসিস, এদের যদি আপনি টার্নওভার চিন্তা করেন, আমি দেখেছিলাম যে লাস্ট যেটা স্ট্যাটিস্টিক্স ছিল, টিসিএস এর টার্নওভার ইজ অ্যারাউন্ড 1,56,000 কোটি টাকা। 1,56,000 কোটি টাকা হচ্ছে তার টার্নওভার। ইনফোসিস হচ্ছে আপনার 90,000 কোটি টাকার উপর। উইপ্রো আছে, মানে আপনি যদি ওয়ার্ল্ডের টপ লিডিং যদি আপনি বিপিও গুলো দেখেন, এগুলো কিন্তু আমার পাশের দেশে আছে। ইভেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট শ্রীলঙ্কাস কন্ট্রিবিউশন বিপিও মার্কেটে, এটা কিন্তু অনেক বড়। যদিও ফিলিপাইন ইজ মানে মোস্টলি ডিপেন্ডেন্ট অন দিস কল সেন্টার অ্যাক্টিভিটিস। আমরা Yeah. যতটুকু জানি যে ইন্ডিয়াতে কিন্তু মিক্সটা আছে, যেখানে আপনি আদার সার্ভিসেস, আইটি এবং আইটি এনেবল এই প্রসেস গুলোতে আছে। তো আমি জিসানের সাথে একমত যে ধরেন অফিসিয়ালি আমরা জানি যে বাংলাদেশে অনেক মানে হাইয়েস্ট নাম্বার অফ ফ্রিল্যান্সার্স কিন্তু এখন আছে। যে আমার যে ডিভিডেন্ড যে আমাদের আমরা যেটা পাবো অন ডেমোগ্রাফিক, যেটা পাওয়ার সময় চলে আসছে, কতটুকু সঠিকভাবে আমরা সেটা কাজে লাগাতে পারি তার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে এই গ্লোবাল যে শেয়ারটা আছে এখানে কত আমরা নিতে পারবো। তো এটার জন্য রাইট স্ট্র্যাটেজি দরকার গভর্নমেন্ট লেভেল থেকে, এবং আমাদের যারা ইউথ যারা আছেন তাদেরকেও প্রিপেয়ার হতে হবে টু আসলে ফাইট উইথ দিস মানে গ্লোবাল শেয়ার আর কি। তো আমি এতটুকুই এক্স্যাক্টলি। বলতে চাই, বাট অলরেডি আপনি যে জি। প্রশ্নটা বলেছেন, জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আসলে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আপনারা তিনজনই বললেন, জিশান ভাই একটু আগে মেনশন করলেন যে এখানে আপনার আমরা যে ফরেন রেমিটেন্স যেগুলো আছে, যেগুলো আসতে পারে বাংলাদেশে, একটা হিউজ অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। কারণ অলরেডি আমরা মানে বিশেষ বিশেষ করে প্যান্ডেমিকের সাথে যদি আমরা কোরিলেট করি, তাহলে একটা সময় এরকমটা ছিল যে আপনার ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর ক্ষেত্রে আমরা কনসিডার করতাম একটা নির্দিষ্ট গন্ডি, কিন্তু এখন কিন্তু এটা একেবারে গন্ডি পেরিয়ে আপনার পুরো ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। সো ইউ ক্যান ডু ওয়ার্ক ফ্রম হোম, এখান থেকে নিয়েও আপনি আউটসোর্সিং করতে পারছেন এনিওয়্যার এন্ড এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি। সো এটাই আসলে আমি পরেই জিজ্ঞেস করতাম, অলরেডি আপনারা বলেই দিয়েছেন যে বাংলাদেশে কি করে এটা মানে ফিউচারে কতটা ভালো হতে পারে এবং কিরকম রেমিটেন্স আনতে পারে। এটা নিয়ে যদি আপনারা কিছু বলতে চান বলতে পারেন। সো আই থিঙ্ক বাউন্ডারি। জি, প্যান্ডেমিকের কথা সিজন যদি শুরু বলি, করুন আই তো। থিঙ্ক প্যান্ডেমিকের ইম্প্যাক্টটা আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে স্পেশালি ফাইন্যান্স অ্যাকাউন্টসে দুইটা রোল প্লে করেছে। একটা হচ্ছে যে স্মল মিডিয়াম কোম্পানি যারা আছে বাইরের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, আমেরিকা যেই কান্ট্রি বলি, তাদের জন্য অনেক একটা ডিফিকাল্ট সিচুয়েশন আসার কারণে অনেক ক্ষেত্রে তারা প্রাধান্য দিয়েছে যে কস্ট কাট করবে। কস্ট কাটের মধ্যে ওরা আউটসোর্সিং কস্টটা যেহেতু নন কোর, সেটাকে ওরা রিডিউস করেছে। এটা একটা একটা দিক হয়েছে, অর্থাৎ আউটসোর্সিং অপরচুনিটি রিডিউসও হয়েছে। বাট একই সাথে বেশি আমার যেটা আমার এক্সপিরিয়েন্স এবং আমার নেটওয়ার্কের সাথে যত আমি ইনফরমেশন পেয়েছি,
বেশি হয়েছে হচ্ছে পজিটিভটা, অর্থাৎ আউটসোর্স করার ব্যাপারে আরো প্রয়োজন ফিল করছে, বিকজ আউটসোর্সিংটা আলটিমেটলি লো কস্ট এফেক্টিভ সলিউশন ফ্রম আমাদের আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত সার্ভিস গুলো দেয়, এবং ইকুয়াল কোয়ালিটি। সো ইয়াস, প্যান্ডেমিকের ব্যাপারটা অনেক স্টেবিলাইজ। এই বছরের আমরা অনেকেই জানি যে অ্যাকাউন্টিং এর সাথে জড়িত অডিট, এক্সটার্নাল অডিট, প্রচুর কোম্পানি হচ্ছে রিমোটলি এক্সটার্নাল অডিট কমপ্লিট করছে, যে যারা হচ্ছে ফিজিক্যালি ট্রাভেল করে অডিট করতো সেগুলো সব রিমোটলি হচ্ছে। সো ব্যাপারটা দীর্ঘস্থায়ীও হতে পারে, সম্ভাবনা আছে। কোম্পানিরাও রেডি হয়ে গিয়েছে কিভাবে রিমোটলি ওয়ার্ক অ্যাক্টিভিটি করা যায়। সফটওয়্যার যেখানে ছিল না, সফটওয়্যার ইন্ট্রোডিউস হয়েছে বা হচ্ছে। তো অবশ্যই এটা যদি দীর্ঘস্থায়ী হয়, আউটসোর্সিং ইন্ডাস্ট্রির জন্য এটা পজিটিভ। স্নেহাশিস দা মনে হয় কিছু বলতে চাচ্ছেন বিষয়টি নিয়ে। আসলে আপনি যদি চিন্তা করেন মানে রেমিটেন্স পার্সপেক্টিভে বা বাংলাদেশ ইকোনমিক পার্সপেক্টিভে, আপনি দেখুন যে ধরেন আজকে আমরা সবাই গর্ব করে বলছি যে আমাদের রেমিটেন্স এখন $43 বিলিয়ন হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমরা যদি কোভিড অবশ্যই হ্যাজ প্লেড এ বিগ রোল, যে এখানে আমাদের রেমিটেন্স অনেক বেশি আসছে, গভর্নমেন্টেরও সাপোর্ট ছিল যে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া অন রেমিটেন্স, দ্যাট হ্যাজ অলসো হেল্প ইন মানে ডেভেলপিং দিস হিউজ পাইল অফ আপনার ফরেক্স রিজার্ভ। তো এখানে আমি মনে করি যে ধরেন যেটা জিসানও বলার চেষ্টা করেছে যে আপনার প্যান্ডেমিকের কারণে অনেকভাবে হিট হয়েছে, আপনার মানে অনেকে কস্ট কাটেল করার জন্য দেখা গেছে যে ধরেন আউটসোর্সিং এর জন্য আমাদের কাছে আসছে যে লুক, আমরা এই প্রসেসটা নিজেরা করতাম, আমরা এমপ্লয়ি কাট করেছি, এখন ইউ হ্যান্ডেল দিস স্টাফ। আবার অপোজিট সাইডও দেখেছি স্যার, যেখানে ওরা বলেছে যে না ভাই, আমরা এখন আউটসোর্স কনসালটেন্টকে ফি দিতে পারবো না, আমরা এখন এমপ্লয়ি যারা আছে ওদেরকে এডিশনাল দায়িত্ব দিয়ে কি করবো, এই কাজটা ওদের দিয়ে করা। ফ্লেভারটা দেখেছি সিন্স ইউ আর ওয়ার্কিং ইন ফরেন মার্কেট, হয়তো আপনার অভিজ্ঞতাটা বলতে পারবেন। বাংলাদেশে আমি দুটাই দেখেছি, মানে ইনবাউন্ডও দেখেছি, আউটবাউন্ডও দেখেছি। কম্পেয়ার করলে যে খুব বেশি যে ইনবাউন্ড হয়েছে সেটাও বলা যাবে না, কারণ আসলে এই শক থেকে অ্যাবজর্ব করা, মানে শকটা অ্যাবজর্ব করার মতো অবস্থা এখনো তৈরি হয়নি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে কনফিডেন্সটা মানুষের বাড়ছে আর কি। তো উই আর হোপফুল, আশা করি যদি টিকা চলে আসে তাহলে মানুষ হয়তো কি আরো বেশি পরিমাণে কি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ আপু। জি জি, থ্যাংক ইউ। তো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যে কোনো ভালো কিছুর পেছনেও কিন্তু কিছু অবস্টাকল থাকে, এবং অবশ্যই কিছু বাধা বিঘ্ন তো অবশ্যই আপনারাও ফেস করেছেন আপনাদের ইভেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এবং আন্তর্জাতিকের যে ইস্যুগুলো রয়েছে সেটার পার্সপেক্টিভ থেকে। তো আমি একে একে একটু জিজ্ঞেস করে নিব, সিজন ভাই যদি আপনি কিছুটা বলতেন আমাদেরকে যে কি কি ধরনের চ্যালেঞ্জ হয়েছে সেক্টরটাতে, একটু যদি বলতেন। তো এই সেক্টরে দ্য ওয়ে আই সি ইট, আসলে এখানে এই সেক্টর সাকসেসফুল হওয়ার জন্য চারটা জিনিস দরকার হয়। একটা হচ্ছে দ্য পিপল, দ্য প্রসেস, দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য প্রোফাইল of the country itself, right? So from a people perspective, যেটা Zishan touch করলে is absolutely right, that we have a lot of young educated professionals who are studying or want to be accountants, and good quality people are there, and of course we are very cost efficient ওই context. So from a global perspective we have that people. প্রসেসের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। উই অ্যাজ আ আমাদের এখানে যারা আছি, উই হ্যাভ নট নেসেসারিলি হ্যাড দ্যাট এক্সপোজার, যেটা ইন্ডিয়া অলরেডি বিগত 20 বছর ধরে আছে। প্রচুর অনেক expat Indians who have come back to India and become involved in setting up these large insane giants, যেগুলোর কথা দাদা বললেন, উইপ্রো, এক্সেঞ্চার, এগুলাতে তারা এসে ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে এক একটা অফিসে তাদের 60 to 70,000 প্রসেসিং স্টাফ বসছে। তো এই ধরনের জিনিস, একটা প্রসেসটা যদি খুব রিজিড এন্ড ওয়েল ডিফাইন না হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু। তো এই এক্সপার্টিজের ফরেন পিপল কামিং ব্যাক হ্যাজ হেল্প দেম উইথ সেটিং আপ, যেখানে আমাদের আসলে বাংলাদেশে আমরা কাজগুলো করছি খুব স্মলার স্কেলে, and if you want to go to large scale, then we have to invest and understand the processes that we need to develop to deliver this. সেইটার জন্য দরকার যেটা আমাদের আরেকটু স্কিল প্রজেক্ট ম্যানেজমেন্ট লেভেলে কিছু এক্সপার্টিজ we have to create. Thirdly, যেটা প্ল্যাটফর্ম, over the last 5 to 10 years we have been, due to government policies in fact, we have taken a huge step forward in this. আমাদের IT infrastructure, power infrastructure, everything has come to a level where we can support it. Even আমরা যখন আমার career start করি তখন we had challenges where আমাদের রিপোর্টিং করতে হবে, ইলেকট্রিসিটি নাই, ইন্টারনেট নাই, ডেডলাইন মিস হয়ে যাচ্ছে। I'm sure Dada has similar experiences as well. So we have come leaps and bounds forward in terms of that, the platform that we have. Fourth, যেটা আসলে যে the profile of Bangladesh as a
destination for outsourcing that we have to work on. কিছুটা আসলে কাজ এটা একে কি বলে egg and chicken type situation যে কাজ আসলে আরো কাজ আসে, so where do you start, how do you develop a profile before you get the work? কিন্তু আসলে from a western country or a big company perspective তারা চোখ বন্ধ করে ইন্ডিয়াতে আউটসোর্স করতে রেডি থাকে যে okay the cost estimate is this, ইন্ডিয়াতে আউটসোর্স করতে হবে, let's go for it. From our country we have to improve our image a little bit more that we are the stable and reliable country যেটা আমরা গত কিছু বছরে we have come to that position where we are stable, we are growing and we can deliver things of a higher quality as well compared to our neighbors here. জি, Thank you. ধন্যবাদ আপনাকে। জিশান ভাই, আপনি কিছু বলতে চান এই বিষয়ে? আই থিঙ্ক আমি একটা চ্যালেঞ্জই একটু মেনশন করব ইন্টারন্যাশনাল সার্ভিসের ক্ষেত্রে, এবং যেটা সাথে স্নেহাশিস দা অবশ্যই অ্যাড করবেন আশা করি, যে আমাদের রেকগনিশন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং বিপিও সেক্টরটা গভর্নমেন্টের কাছে রেকগনাইজড হওয়াটা খুবই প্রয়োজন। তো আমি এই ফোরামের মাধ্যমেও বিষয়টা আলোচনা করতে চাচ্ছি যে আইটি সেক্টরের একটা গভর্নমেন্টের একটা নিজস্ব একটা রুল অথবা এসআরও যেটা ওদেরকে এক্সেম্পট করে দেয় বিভিন্ন ট্যাক্স এক্সেম্পশন এবং বিভিন্ন ফ্যাসিলিটিস এর কারণে, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস। তো ফাইন্যান্স এন্ড বিপিও ডেডিকেটেড সার্ভিস যেটাও এক প্রকার হচ্ছে সার্ভিস, এবং ইউজিং আইটি প্ল্যাটফর্মস এইটা এখনো রেকগনাইজড না, যেটার কারণে স্মল কোম্পানিজ যেমন আমাদের মতো ছোট কোম্পানিরা গ্রো করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ব্যারিয়ার ফেস করে। তো খুব সহজ অর্থে হচ্ছে যে কোনো কনসালটেন্সি আমরা প্রোভাইড করছি সেটার এগেনস্টে আমাদের 10% ডিডাক্টেড সোর্স ট্যাক্স ডিডাকশন হচ্ছে আর কি। তো এই জিনিসটা কিন্তু একটা ছোট কোম্পানির জন্য একটা বার্ডেন। তো প্রবাবলি যদি গভর্নমেন্টের দিক থেকে সাপোর্টটা আসে, আমাদের রেকগনিশনটা আসে, তখন যে প্রোফাইল ক্রিয়েশন এবং ছোট ছোট উদ্যোক্তারা আরো এগিয়ে আসবে এবং সবাই সার্ভিস নিতে নিতে একসময় আমাদের কান্ট্রির যে প্রোফাইলটা একটু আপ হবে। এটা সবাই একটু চেষ্টা করবে অ্যাজ এন অর্গানাইজেশন। এখন ইন্ডিভিজুয়ালি এটা করলে এটা কখনোই হবে না। যখন আমরা ইউনাইটেড হয়ে কাজটা করব, আই বিলিভ যে রেমিটেন্সে এবং ইকোনমিতে আমাদের বিশাল কন্ট্রিবিউশন করার সুযোগ রয়েছে। সুযোগ থাকবে। জি, চমৎকার বলেছেন। স্নেহাশিস দা, কিছু অ্যাড করবেন কি? থ্যাংক ইউ জিসান। সো এখানে আসলে আমি দুটো পার্সপেক্টিভে এই বিষয়টাকে আমি একটু এক্সপ্লেইন করতে চাই। একটা হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে যদি আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ দেখতে চাই সেটা একটা, আরেকটা হচ্ছে লোকাল পার্সপেক্টিভ। মানে এখানে আমি দুটো পার্সপেক্টিভে ভাগ করবো। তো যেহেতু জিসান ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভের কথা বলেছে, আমরা সেখানে একটু আগে টাচ আপন করি যে আসলে আপনার সেবাটাকে যদি রফতানি হিসেবে গণ্য করতে হয় তাহলে আমাদের একটা রফতানি নীতি আছে। যে রফতানি নীতিটা হচ্ছে আপনার 2018 থেকে 21, মানে আমাদের এক্সপোর্ট পলিসি। তো ওখানে আপনি খুব সুন্দরভাবে পাবেন যে কল সেন্টার, আইটি এনেবল সার্ভিসেস, ওগুলোকে খুব সুন্দরভাবে ডিফাইন করা আছে। আজকে যদি আপনি অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, যেগুলো আমরা করে থাকি, দ্যাট হ্যাজ নট বিন ক্লিয়ারলি ক্লারিফাইড ইন আপনার এক্সপোর্ট পলিসি। যদিও ওই এক্সপোর্ট পলিসিতে খুব সুন্দরভাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মোডের চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত ডেফিনিশনস গুলো কভার করা আছে, যেখানে অ্যাকাউন্টিং ইজ এ প্রফেশন, মানে ওখানে সার্ভিসকে ডিফাইন করা আছে, কিন্তু রফতানি নীতিতে কিন্তু এখানে এমফাসিস করানো হয়। আমার যদি সোর্সে যদি ঠিক না থাকে তাহলে আমরা কিন্তু পরবর্তী ধাপে যে জিনিসগুলো নিয়ে চিন্তা করছি এগুলো কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। কারণ এটা গভর্নমেন্টকে দেখতে হবে যে আসলে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের মাধ্যমে গ্লোবালি কত টাকার টার্নওভার হয়, এখানে বাংলাদেশ কিভাবে ফেয়ার শেয়ারটা পেতে পারে। তাহলে আমাকে আগে রফতানি নীতি যেটা আছে, যেটা আমি মনে করি যে জিসান যেটা বলেছে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। কারণ 30শে জুন 2021 কিন্তু এই রফতানি নীতিটা সে কার্যকর থাকবে না, নতুন রফতানি নীতি প্রণয়ন হবে। তো ওই রফতানি নীতি যদি আপনারা কেউ করে থাকেন তাহলে দেখবেন যে খুব সুন্দর করে বাংলাটা বলা আছে যে আমাদের যে এক্সপোর্ট প্রমোশন গুরু যারা আছে তারা বিভিন্ন দপ্তর বা সংস্থার সাথে সমন্বয় করে একটি সমন্বিত প্ল্যান করবেন। তো আমরা সব জায়গায় সমন্বয়হীনতার কথা বলি, তারপর আমি মানে বাস্তব পক্ষে হোপফুল, কারণ এসিসি এই যে প্ল্যাটফর্মটা এনেছে এটাও কিন্তু একটা কথা বলার একটা উদ্যোগ বা ক্ষেত্র। এই ক্ষেত্রের মাধ্যমে আমরা কি সমন্বিতভাবে গভর্নমেন্টকে হেল্প করি। কারণ আমরা সব যত কিছুই বলি না কেন যে ধরেন এই কাজগুলো করতে গেলে সরকারের একটা সহযোগিতা লাগবে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এন্ড দেন সেকেন্ড পার্ট, আমাদের অনেক নেগেটিভ ব্র্যান্ডিং হয় অ্যাবাউট বাংলাদেশ মার্কেট। আমাদের আসলে ব্র্যান্ড ইমেজটা খুবই খারাপ। আপনি যখনই বাংলাদেশের বাইরে যান, আমরা যত ভালো কিছু এখানে দেখি না কেন, বাইরে গেলে বাংলাদেশের ব্র্যান্ডিংটা আসলে খুব খারাপ ভাবে করে। কিন্তু আপনি যদি পজিটিভলি দেখেন, এই যে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের যে মানে জন্মটা যে জায়গায় হয়েছে, আপনি যদি দেখেন আমরা আইএফআরএস যেটা বলছি, বাংলাদেশি পিপল আর মোর অ্যাকাস্টমড উইথ আইএফআরএস দ্যান মেনি আদার কান্ট্রিজ। আপনি যদি জেনারেল স্ট্যান্ডার্ডে চিন্তা করেন, আমাদের ছেলেগুলো কিন্তু আইএফআরএস খুব ভালো বুঝে। তাহলে আমার বেসিক বুক কিপিং করার জন্য কিন্তু এটা খুব ইজিয়ার একটা টুল টু টিচ এনি ফরেন ইনভেস্টার্স। কারণ ফরেন ইনভেস্টরদের একই ল্যাঙ্গুয়েজ আমাদের আইএফআরএস, সেটা কিন্তু নাই।
আমরা প্রথমে নেগেটিভ কি বলি, সব জায়গায় যে কোনো রিসার্চে বলে কি আমাদের ইন্টারনেট, এই জন্য নাকি আমাদের এখানে হ্যাঁ ঠিক আছে, আমাদের ইন্টারনেট কস্ট কতটুকু, র্যাঙ্কিং এ যদি আপনি 60 Mbps এর ডাটা দেখেন, হয়তো আমরা এখন বর্তমানে আছি সম্ভবত আমাদের 58-এ, মানে আমাদের র্যাঙ্কিং আছে 58 আছে, যেখানে আমাদের চেয়েও কিন্তু খারাপ আছে ফিলিপিন 26-এ, মানে মানে হায়ার কস্টের দিক দিয়ে আর কি, 60 Mbps ডাটাতে। তো ফিলিপিন যদি এত খারাপ হয়ে যদি $14 বিলিয়ন তারা কি আনতে পারে, রেমিটেন্স আনতে পারে, তাহলে আমরা 58, হ্যাঁ আমরা ইন্ডিয়া থেকে খারাপ আছি, হয়তো পাকিস্তান থেকে খারাপ আছি, তার মানে আমরা তো যারা ভালো করছে তাদের থেকে ভালো আছি। তো এই নেগেটিভ ব্র্যান্ডিংটা খুবই খারাপ। আমার মনে হয় এই জায়গাতে আমাদের একটা পজিটিভ ব্র্যান্ডিং দেখা যায় অ্যাবাউট বাংলাদেশ। এন্ড দেন আরেকটা জায়গায় সিজান, আমি বা জিসান, আমরা যাই বলি না কেন, আমাদের আসলে এন্টারপ্রেনারশিপের যথেষ্ট ঘাটতি আছে। কারণ আমি যদি একটা ফরেন মার্কেটকে টার্গেট করি, তাহলে আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছি, আমরা যদি এগিয়ে না আসি, কারণ এটা তো আর প্রোডাক্ট না যে ম্যানুফ্যাকচারার বা ইন্ডাস্ট্রিটা বানাবে, এটা সার্ভিস। আমরা সার্ভিস প্রোভাইডাররা যদি এগিয়ে না আসি, যে ইন্টারন্যাশনাল, যেমন জিসান যেটা বলেছে মিডল ইস্ট মার্কেটের কথা, গ্রোয়িং মিডল ইস্ট মার্কেট, আমি যখন 2004 সালে কাতারে যাই একটা ট্রেনিং এর জন্য, অয়েল এন্ড গ্যাস ট্রেনিং এর জন্য, যে কোম্পানিতে যাই সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান। আরে বাবা, ওদের কি কোনো কাতারি অ্যাকাউন্টেন্ট নাই, সব ইন্ডিয়ান অ্যাকাউন্টেন্ট। কারণ ওই অ্যাকাউন্টিং ফিল্ডটা আপনি পুরো জিসিসি কান্ট্রিতে হয়েছে কি ইন্ডিয়ান ড্রিভেন। তাহলে আমরা যদি এই প্রফেশনাল বডিগুলো মিলে আমরা যদি এক্সপোর্টের জন্য টার্গেট করি যে না ভাই আমরা এই মার্কেটগুলোতে যেতে হবে, তাহলে আমাদেরকে এন্টারপ্রেনারশিপ নিয়ে আগাতে হবে। কারণ এই বেসিক কাজ যেগুলো নিয়ে আমরা যাচ্ছি, এই ডেটা এন্ড অ্যাকাউন্টিং যুগে যুগে যেভাবে ট্রান্সফরমেশনটাতে যাচ্ছে, মানে আপনার ইন্টারনেট অফ থিংস বলেন বা অটোমেশনের যে ধাপে চলে যাচ্ছে, এই বেসিক কাজটা আমাদের থাকবে না, আমাদের আর কি অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। যদি ওইটা চিন্তা করতে হয়, এটার জন্য আসলে একটা সমন্বিত উদ্যোগ দরকার। এবং সাথে সাথে জিসান যেটা বলেছে যে আমার যদি রফতানি নীতি যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা এনবিআর এর কাছে যেতে পারবো যে ভাই আইএস তুমি 30শে জুন 2024 পর্যন্ত এক্সামশন দিয়েছো, আমরা এই সেবাটাও রফতানি করতে চাই, আমাদেরকেও পলিসি সাপোর্ট দাও। তখন কিন্তু ওই যে সেজান যেটা বলেছে পার্সেন্ট ট্যাক্স, ওইটার কিন্তু ইস্যু থাকবে না। তখন আমরা বাংলাদেশ ব্যাংকে বলতে পারবো ভাই আমাদের ফরেন এক্সচেঞ্জ $43 বিলিয়ন হয়েছে, এখন আমরা বাংলাদেশে একটা শেয়ার সার্ভিস সেন্টার করতে চাই, বাংলাদেশ থেকে আমরা গ্লোবালি পেমেন্ট কি করবো। কারণ এই আউটসোর্সিং এর মেইন জিনিসটা হচ্ছে কি, আপনি একটা বড় পার্টি হচ্ছে কিন্তু পেমেন্ট আউটসোর্সিং। তো আমি যদি সেন্ট্রালি পেমেন্ট ফাংশনসটা যদি বাংলাদেশে রান করাতে চাই, তাহলে বাংলাদেশে তো টাকা ঢুকিয়ে পেমেন্ট করতে হবে। এই যে একটা আউটওয়ার্ড রেমিটেন্স, এটার জন্য যে বাধা, তখন হয়তো বাংলাদেশ ব্যাংক এটা কি পজিটিভ ওয়েতে দেখবে। এর মাধ্যমে লোকাল মার্কেট আপনি দেখবেন ডেভেলপ হবে, এবং অ্যাজ ওয়েল এজ আপনার কি ফরেন মার্কেটও কিন্তু আপনার কি হবে, ওপেন হয়ে যাবে। তো আমি মনে করি যে এখান থেকে যদি চ্যালেঞ্জেস যদি বলতে চান, তাহলে আমাদেরকে সমন্বিতভাবে এই রপ্তানি নীতিতে এবং সাথে সাথে এনবিআর এবং হেরা রেগুলেশন এই অ্যামেন্ডমেন্ট গুলো আনতে হবে, না হলে আমরা এই মার্কেটটা কিন্তু ধরতে পারবো না। সরি একটু অনেক সময় নিয়ে নিলাম, থ্যাংক ইউ আপু। অ্যাবসলিউটলি ফাইন। এবং আসলে আমি যেটা রাইট ডাউন করছিলাম, কতগুলো জিনিস আমার মাথায় এলো যে আহ, আমরা তো বলছি আউটসোর্সিং এর কথা, কিন্তু এখানে আমরা অলরেডি মেনশনও করেছি বিষয়টি নিয়ে। সেটি হলো কি যে on the other hand, outsourcing is not the end of the story, it's the beginning. So what we have to do, we have to make very qualityful people for that. সো এসিসি এর এরকম একটি প্রতিষ্ঠান আমরা জানি যে যুগ যুগ ধরে তারা কাজ করে আসছে, যে এরকম প্রপার লাইক পিপল স্কিল ডেভেলপ করার জন্য। তো এই বিপিওর ক্ষেত্রে সেই দক্ষতার গুরুত্ব কতটুকু আছে এবং এসিসি সেখানে কিভাবে ভূমিকা রাখতে পারে, খুব সংক্ষেপে যদি আমরা একটু বলতে পারতাম। সিজান ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। এটা একটু দাদাও এটা টাচ করেছিলেন, একই সর্ট অফ সিমিলার সিচুয়েশন ইস্যু, যে আমাদের আসলে উই হ্যাভ দ্য পিপল হু আর লার্নিং এন্ড উই হ্যাভ ইয়াংস্টার্স হু আর ওয়ার্কিং হার্ড। কিন্তু এখানে একটা জিনিস আমার মনে হয় দ্যাট উই ক্যান ফোকাস অন অর সর্ট অফ রিফোকাস অন, যেটা হচ্ছে দ্যাট over the last few years the focus has been a lot on the soft skill and a lot on interpersonal skill but communication skill, but somewhere along the way we have forgotten the core activity and the hard skill that we require. We at the baseline, we are accountants, we have to know our accounting, we have an advantage over everyone else karon amra IFRS based accounting korchi, so global outsourcing bolen we are a step ahead. কিন্তু দিস ইজ এন এরিয়া ওয়ের আমি সবসময় আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকেও বলি, বা ইয়াংস্টার্স হু আর কামিং ইনটু দ্য প্রফেশন তাদেরকেও বলা হয় যে ফোকাস অন ডেভেলপিং দ্য হার্ড স্কিল, যে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং যে নিয়ম কানুন কিভাবে প্রসেস করতে হবে, এই বেসিকটা যদি আমরা স্ট্রং রাখতে পারি, তখন ইট প্রিপেয়ার্স আস নট অনলি ফর বিপিও, ইন্টারন্যাশনাল বিপিও ওয়ার্ক এজ ওয়েল, বাট ওয়েন দিস মুভস ফরওয়ার্ড, যেটা দাদা টাচ করেছিলেন উইথ মেশিন লার্নিং এন্ড এআই,
this industry will change in the next 15 to 20 years. এখানে কিছু change আসবে, but we will be ready for that because if your core is strong, তখন আপনি expansion দিকে বা change, whatever changes come around, you are more capable of adapting to it. এটা আসলে একটু যদি বলি, few years back, late 90s actuarial profession এ same একটা জিনিস এসেছিল যে আগে এটা খাতা কলমে তারা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ক্যালকুলেশন গুলো করতো। late 90s এ software came and replaced that, so everyone thought যে actuarial আর কোনো ভ্যালু নাই, but it has constantly evolved and একটা আপনার FIA যদি হয়ে থাকে, you still have demand that respect because এই নলেজ ছাড়া আসলে যেই সফটওয়্যারই বলেন cannot replace humans fully. So if we are ready with our hard skills, with the knowledge that we should have as professional accountants, we can adapt. And I think that's the biggest message that I think আমাদের যে ACCA community আছে বা accounting professional যারা আছে তাদেরকে I will definitely say that this is a key area that we should focus on. Thank you. জি, সময়টা একেবারে শেষের দিকে। আমি জিশান ভাইয়ের কাছে শেষ প্রশ্নটি রাখতে চাইবো যে যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি, যদি একটু বলতেন। আমি খুব সংক্ষেপে বলবো, অবশ্যই কমপ্লিমেন্টারি এটা সিজন ভাইটার সাথে। এক নম্বর হচ্ছে বিজনেস অ্যাকিউমেন, বিজনেস বুঝতে হবে যে বিজনেস কিভাবে অপারেট করে, কারণ ট্রাস্টটা তখনই আসবে আমাদের উপরে যখন আমরা বিজনেস অ্যাডভাইস গুলা সঠিকভাবে দিব বিজনেস ওনারদেরকে, অর্থাৎ আমাদের দেশীয় ভাবে বা ইন্ডিয়াতে ট্রাস্ট আসার কারণগুলোও কিন্তু এগুলো বিজনেস বুঝতে পারা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে টেকনোলজি। আমাদের ইয়াং জেনারেশন অথবা ইমার্জিং লিডার্স যারা আছে তাদের অনেক বড় একটা ক্ষেত্র হচ্ছে যে বিভিন্ন ইআরপি প্ল্যাটফর্মস এবং ইমার্জিং নিউ টেকনোলজি, ডেটা অ্যানালিটিক্স, রোবোটিক প্রসেস অটোমেশন, এই জিনিসগুলো এত ইভলভিং এবং হট টপিকস। আমরা যদি এখন এটা ক্যাচ আপ না করি, উই উইল মিস দ্য ট্রেড। সো এতটুকুই বলবো। অবশ্যই অনেক স্কিলস আছে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, বাট এই দুইটা আমার পক্ষ থেকে অ্যাডভাইস। অসংখ্য ধন্যবাদ। স্নেহাশিস দা, আপনি কিছু অ্যাড করতেছেন অন দ্যাট নোট? থ্যাংক ইউ। আমি জানি আমরা হয়তো সময় একদম শেষের দিকে, তো আমি শুধু সবাইকে এই ফোরামের মাধ্যমে রিকোয়েস্ট করবো যে গ্লোবালি আসলে অনেকগুলো ডেটা অ্যাভেলেবেল আছে রিগার্ডিং এই বিপিও তে স্কিল সেটের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কোথায়। তো সবচেয়ে ভালো রিপোর্ট আমি যেটা পড়েছি আর কি পার্সোনালি, কারণ আমাদেরকে অনেক জায়গায় অনেক কিছু বলতে হয়, করতে হয়, তো ওখানে দেখবেন ট্রেনি নামে একটা গ্লোবাল একটা আপনার অর্গানাইজেশন আছে, কনসাল্টিং ফার্ম আছে, দে আর প্রিটি বিগ। তো তারা গ্লোবালি আপনার অলওয়েজ রিসার্চ করে যে আসলে স্কিল গ্যাপটা কোথায় আছে। স্কিল গ্যাপ গুলোকে আপনি যদি পুরো এই বিপিওর প্ল্যাটফর্মের জন্য তারা যেটা বের করেছে যে তারা ফাইন্যান্সিয়াল অ্যাট্রাকটিভনেস, পিপল স্কিল, মানে বিজনেস এনভায়রনমেন্ট, ডিজিটাল রিজনেন্স, এগুলোকে দিয়ে ভাগ করে রেখেছে যে তার কোন দেশের কোন জায়গায় আসলে স্কিল সেটের মধ্যে গ্যাপটা আছে। তো আমাদের বাংলাদেশের আসলে যে জায়গায় র্যাঙ্কিংটা ছিল 2017-এ, যেখানে 21 ছিল, আমরা সেখানে 32-তে চলে আসছি, মানে 2019-এর র্যাঙ্কিং এ। এখানে তারা যে জায়গায় দেখিয়েছে সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে পিপল স্কিল অ্যান্ড কি অ্যাট্রাকটিভনেস। পিপল স্কিলের মধ্যে অনেক একটা গ্যাপ তারা আইডেন্টিফাই করেছে। এবং আমি মনে করি যে এই জায়গায় যদি সিজন যেটা বলেছে যে হার্ড স্কিল বা টেকনিক্যাল স্কিল, ফর মি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের কমিউনিকেশন স্কিলটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা ফরেন মার্কেট নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এই জন্য এই যে আমরা কেউ কিন্তু অনেকে হয়তো ইংলিশ মিডিয়াম থেকে পড়ে আসেন, we are from বাংলা মিডিয়াম। সো ইফ ইউ ক্যানট কমিউনিকেট ইউর ক্লায়েন্ট ওয়েল, তাহলে আপনার কিন্তু এই জায়গায় কিন্তু আপনার কি আপনার ক্লায়েন্টকে ক্যাচ করা, আপনি আন্ডারস্ট্যান্ড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো কমিউনিকেশন ইজ দ্য কি। এবং যেটা জিসান বলে শেষ করেছে, যেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, ডিজিটাল রিজনেন্স, এখানে বাংলাদেশ অনেক অনেক বেশি পিছিয়ে আছে। এই দুইটা জায়গায় কিন্তু আমরা কাজ করতে পারি। এবং শুধু এসএসসি বাংলাদেশ না, আমি মনে করছি যে এসএসসি বাংলাদেশ সাথে আমাদের আইসিএবি আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বডি, আইসিএমএ আছে, সিএফএ আছে, এরকম অনেক অ্যাকাউন্টিং প্রফেশনাল বডি আছে। সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে টুয়ার্ডস ওয়ান সিঙ্গেল কমন অবজেক্টিভ, যে আমরা কিভাবে বাংলাদেশকে মানে কান্ট্রি ফার্স্ট এই নীতিটা আমরা আগাবো। এবং এই জিনিসগুলো অলরেডি রিসার্চে আইডেন্টিফাইড। তো তাহলে আমরা আমাদের ওই স্পেসিফিক স্কিল যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমরা ফিল আপ করি। কিছু আছে গভর্নমেন্ট লেভেলে, যেখানে গভর্নমেন্ট কাজ করবে বিজনেস এনভায়রনমেন্টের জন্য, সেগুলো আমরা স্ট্র্যাটেজি লেভেলে পুশ করি। আর যেটা পিপল রিলেটেড স্কিল আছে, সেগুলো আমরা যারা এই পিপলটা প্রডিউস করি, তারা আমরা একটা এজেন্ডা হিসেবে নিই কিভাবে আমরা এটাকে আপলিফট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্নেহাশিস দা, এবং আমাদের সাথে জিশান ভাই ছিলেন এবং সিজান ভাই, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের এসএসসি নেক্সট লিডারে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, পাশাপাশি চ্যানেল আইএস অনলাইনে আপনারা সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপু, থ্যাংকস এভরিওয়ান। থ্যাংক ইউ। thank you, সুপ্রিয় thank you so দর্শক, much.
আমাদের আয়োজনে বিপিও নিয়ে কথা হচ্ছিল, আপনাদের ফিউচার এবং মানে আমরা কিভাবে দক্ষ ক্ষেত্র তৈরি করতে পারি সেটার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাতে ভুলবেন না। আমাদের পরবর্তী আয়োজনে চলে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। থ্যাংক ইউ দাদা, দেখা হবে তাহলে গ্রেট। ইনশাআল্লাহ। Thank you, Jishan. থ্যাংক ইউ সো মাচ। Thank you, guys. ওকে জি And দেখা হবে। ইউজ ভাই থ্যাংক ইউ Bye-bye. জিশান, ওকে দেখা কথা হবে। ওকে, আল্লাহ। We'll keep in touch.